আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন বেশ কয়েকটি প্রকল্পের। অপেক্ষায় উচ্ছ্বসিত সিলেটবাসী। সরকার বদলের পরও সড়কে থেকে যায় ফিটনেসবিহীন বাস। একবারে বাস বদলে নারাজ মালিকরা। তদারকি বাড়ানোর পরামর্শ পরিবহন বিশেষজ্ঞদের। বজ্রপাতের আতঙ্কে পুরো দেশ। সবচেয়ে ঝুঁকিতে সুনামগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহের হাওর অঞ্চল। অতি ভারী বৃষ্টিতে আছে পাহাড় ধসের শঙ্কাও। অন্তর্বর্তী সরকারের আমলে নীতিমালা ভেঙে কন্টেইনার ডিপো নির্মাণ ও টেন্ডার ছাড়াই জমি লিজের অভিযোগ। নিরাপত্তা ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর। নানা হস্তক্ষেপের শঙ্কায় সরকারকে ধান দিতে আগ্রহ হারাচ্ছে কৃষক। বড় মৌসুমে সরকারের চালের বাড়তি দামে খুশি মিল মালিকরা। এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখতে কংগ্রেসের অনুমতি নেয়ার প্রয়োজন নেই, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। আজ প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী সকাল 10টায় আকাশপথে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে পৌঁছে সুফি সাধক হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারতের কথা রয়েছে তার। পরে বেলা 11টার দিকে সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর পাড়ে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। একই দিন দুপুর 12টায় বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং বেলা 3টায় সিলেট জেলা স্টেডিয়ামে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন করে স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। বিকেল 5টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় যোগদান শেষে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে নগর জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সফর নির্বিঘ্ন করতে এরই মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। তাওহিদ, তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে শহরে কি কি আয়োজন করা হচ্ছে এবং প্রশাসন থেকে কি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। শ্রাবন্তী, আপনি দেখুন সিলেটে প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের প্রথম এই সফর এবং এই সফরকে ঘিরে কিন্তু একদম সিলেটবাসীর মনে নানা প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশাগুলো নিয়েই কিন্তু এই সফরে তিনি আসছেন এবং পাশাপাশি গতকাল স্থানীয় সংসদ সদস্য সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির যেটি বলেছেন যে সিলেটের উন্নয়নে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে সেগুলোর একটি পূর্ণাঙ্গ রূপরেখা আজকে ধারণা দিতে পারেন প্রধানমন্ত্রী। এবং আপনি জানেন সিলেটের সিটি কর্পোরেশন এলাকায় সুরমা নদীর উভয় পাড়ে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সিলেটের চাঁদনীঘাটে। আমি সেখানে রয়েছি এবং আপনি দেখছেন সিলেটের এই যে চাঁদনীঘাট এলাকা, এখানে আলী আমজাদের ঘড়ি এবং সুরমা পাড়ে সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি আমরা গ্রহণ করতে দেখেছি। পাশাপাশি আমরা সকাল থেকেই এখানে লক্ষ্য করছি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং সিলেটে আসার পরপরই কিন্তু তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন। এরপর তিনি সিলেট সিটি কর্পোরেশনের এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান, যেটি বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্প, সেটির পরপরই কিন্তু একটি সুধী সমাবেশে অংশ নেবেন সিলেট সিটি কর্পোরেশনে। এরপর আপনি জানেন যে বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির একটি অন্যতম বিষয় ছিল যে খাল খনন। সে লক্ষ্যে কিন্তু সুরমার অন্যতম প্রধান যে শাখা নদী বাসিয়া, সেটির কিন্তু পুনঃখনন কাজের তিনি উদ্বোধন করবেন। এরপর তিনি আপনি জানেন এই আজকেই কিন্তু 80-র দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ যে কর্মসূচি নতুন করে আবার পুনর্জাগরণের ইতিহাস কিন্তু সিলেটের জেলা স্টেডিয়ামে রচিত হচ্ছে এবং সিলেট জেলা স্টেডিয়াম থেকেই কিন্তু তিনি ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশের হাজারো প্রতিযোগীদের মধ্যে যুক্ত হয়ে এই নতুন করির কার্যক্রম তিনি সম্পন্ন করবেন। তো তার এই সফরকে ঘিরে বিএনপির দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কাজ করছে, যেহেতু দলীয় নেতাকর্মীদের সাথেও তার শিল্পকলা একাডেমিতে একটি
সভা রয়েছে। তো সব মিলিয়ে নানা প্রত্যাশা রয়েছে এবং সিলেটের এই জলাবদ্ধতা নিরসনে এই প্রকল্প এটি বাস্তবায়ন হলে কিন্তু সিলেটবাসীর দীর্ঘদিনের যে সমস্যা জলাবদ্ধতা সেটি নিরসন সম্ভব হবে এবং পাশাপাশি সিলেটের অন্যান্য যে মেগা প্রকল্প যেগুলো চলমান রয়েছে সেগুলোর কাজও যাতে গতি পায় তার এই সফর তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তো সব মিলিয়ে এই ছিল প্রধানমন্ত্রীর সিলেট সফরের সবশেষ। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। সরকার আসে সরকার যায়, সড়কে লক্কর ঝক্কর বাস থেকেই যায়। আনফিট গাড়ি সরিয়ে নিতে বিভিন্ন সময় বিভিন্ন সরকার সময় বেঁধে দিলেও কাজের গরু কেতাবেই রয়ে গেছে। বিআরটি এর তথ্য অনুযায়ী সারা দেশে ৮৬,০০০-এর বেশি বাস মিনিবাসের মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত ফিটনেস সনদ হালনাগাদ ছাড়াই চলাচল করছে ৪১,০০০। মালিক সমিতি বলছে একবারে সব পুরনো বাস তুলে দিলে তৈরি হবে সংকট। সড়কে ত্রুটিপূর্ণ বাসের জন্য বিআরটিকে দায়ী করে তদারকি বাড়ানোর পরামর্শ পরিবহন বিশেষজ্ঞদের। রাজধানী সড়কে চলছে এই বাস। এমন কালো ধোঁয়ায় সড়ক অন্ধকার করে চলছে আরও বহু বাস। সিগন্যাল লাইট নষ্ট, ভাঙা গ্লাস আর চাকার অবস্থাও নাজুক। জোড়াতালি দিয়ে এমন লক্কর ঝক্কর গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর রাজপথ। বিআরটি এর হিসেবে ঢাকায় নিবন্ধিত বাস মিনিবাস ৫৪,০০০-এর মতো। রাজধানীতে চলাচলকারী গাড়ির মধ্যে মেয়াদোত্তীর্ণ ১৬,১৯৮টি, অর্থাৎ ৩০%ই মেয়াদোত্তীর্ণ। আর সারা দেশে বাস মিনিবাস চলাচল করে ৮৬,৩৩৮টি। এর মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত ফিটনেস সনদ হালনাগাদ না করে চলছে ৪১,১৬৮টি। অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আনফিট যানবাহন প্রত্যাহারের সময় বেঁধে দিলেও বাস্তবে জোরালো উদ্যোগ নিতে দেখা যায়নি। ২০২৪ সালে টিআইবির গবেষণায় জানায় ব্যক্তি মালিকানাধীন বাস থেকে বছরে ১,০০০ কোটি টাকার বেশি চাঁদা আদায় হয়। এর ভাগ পান রাজনৈতিক দলের পরিচয়ধারী ব্যক্তি, পুলিশ, বিআরটি এর কর্মকর্তা সহ অনেকে। রাজধানী সড়কে আনফিট গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বড় দায়িত্ব ডিএমপি ট্রাফিক বিভাগের। কর্মকর্তারা বলছেন বাস জব্দ করে রাখা ডাম্পিং জোন নেই তাদের। স্ক্র্যাপ নীতিমালা সম্পূর্ণ বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু বিআরটিও সংশ্লিষ্ট, সুতরাং এখানে তাদের একটা খুব দ্রুত একটা ভূমিকা রাখতে হবে। এই গাড়িগুলোকে যদি আমরা স্ক্র্যাপের আওতায় যদি একেবারে ওই পর্যায়ে না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু শুধু মামলা দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে না। আওয়ামী লীগ আমলে পরিবহন মালিক সমিতির নেতৃত্বে ছিলেন দলটির নেতা খন্দকার এনায়েত উল্লাহ। এখন নেতৃত্বে বিএনপিপন্থী সাইফুল আলম। নতুন বাস নামিয়ে পুরনোগুলো প্রত্যাহারের পক্ষে তার মত। গাড়ির বডিটা এত ডেন্ট, আপনি দেখলে মনে করবেন যে এটা তো জাদু করে নিয়ে যাওয়া উচিত, এটা রাস্তা চলা উচিত না, বাট ডকুমেন্টেশন এটা ঠিক আছে। এই ধরনের গাড়ির সংখ্যা কিন্তু প্রচুর আছে। এটা হচ্ছে মিসম্যানেজমেন্টের কারণে। টোটাল যে ব্যবস্থাপনা এটাতে যারা সম্পৃক্ত আছে। মেয়াদ উত্তীর্ণ ও আনফিট বাস সড়কে চলাচলের কথা স্বীকার করলেন খোদ বিআরটি এর চেয়ারম্যান। ৩০, ৪০, ৫০ বছরের পুরনো বাসও চলাচল করছে। সবচেয়ে পুরনো যে বাসগুলো একেবারেই ফিটনেস নাই সেই ধরনের বাসগুলোকে আমরা কিন্তু চিঠি দিয়েছি। বাসগুলোকে শুধু তুলে ফেললাম, ডাম্প করে দিলাম, ভেঙে স্ক্র্যাপ করে দিলাম, কিন্তু এটার যে গ্যাপ তৈরি হবে, জনগণ চলবে কিসে? ব্যাংকগুলোকে আগায় আসতে হবে, বীমা প্রতিষ্ঠানগুলোকে আগায় আসতে হবে, ফাইন্যান্সিং কর্পোরেশন প্রতিষ্ঠানগুলোকে আগায় আসতে হবে যাতে তারা সহজ শর্তে ঋণ দিতে পারেন। কাস্টম ডিউটির ক্ষেত্রে আমরা মনে করি গণপরিবহনের জন্য যে বাসগুলো আসবে তার কাস্টম ডিউটিও বিবেচনা করা দরকার। বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক বলেন, প্রতিটি সরকারের সময় একটি গোষ্ঠীর কাছে নগর পরিবহন ব্যবস্থা কক্ষিগত থাকে। লক্কর ঝক্কর বাসে দায় এড়াতে পারে না বিআরটিএ। আমাদের দেশের বিআরটিএ বললাম যে ক্যাপাসিটির এত দক্ষতার অভাব আছে, ক্যাপাসিটির অভাব আছে, তারা খালি রেজিস্ট্রেশন দিয়েই যাচ্ছে। তাকে যে রাস্তার থেকে একসময় না একসময় চলে যেতে হবে সেই ডাম্পিং স্টেশনগুলো কিন্তু করেনি। এটা টোটাল একটা অজ্ঞতা বিআরটিএর। এই প্রতিষ্ঠানের অজ্ঞতার জন্যই কিন্তু কোনো জিনিস এনফোর্সমেন্টের মধ্যেও কিন্তু সফল হচ্ছে না। গণপরিবহনে শৃঙ্খলা নিশ্চিতের প্রতিশ্রুতি ছিল বিএনপির ইশতেহারেও। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। বজ্রপাতের আতঙ্কে পুরো দেশ। সুনামগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহের হাওর এলাকায় ঝুঁকি সবচেয়ে বেশি। শঙ্কায় কৃষক ও মৎস্যজীবীরা। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে তৈরি হয়েছে পাহাড় ধসের আশঙ্কাও। তাই বজ্রপাতের আগাম বার্তা মেনে সতর্ক হওয়া এবং পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। এপ্রিল, মে এবং জুন মাসে দেশে বজ্রের এমন ভয়ঙ্কর ধ্বনি শুনতে হয় প্রায়ই। কখনো কখনো ন্যানো সেকেন্ডেই আঘাত হানে ভূমিতে। এই বজ্রপাতই আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে সারা দেশে।
সম্প্রতি দেশের প্রায় সব এলাকাতেই হচ্ছে বজ্রপাত, তবে সবচেয়ে বেশি আঘাত হানছে সুনামগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহের হাওর এলাকায়। বাংলাদেশে গত কয়েক বছর ধরেই বজ্রপাতের হার বেশি। 2025 সালে প্রাণ হারান 300 জন, আর গত 15 বছরে এই সংখ্যা প্রায় 4500। বজ্রপাতে বেশি ঝুঁকিতে কৃষক ও জেলেরা। হাওরে মাছ ধরা কিংবা খোলা মাঠে কৃষিকাজের সময়ই বেশি ক্ষতিগ্রস্ত তারা। আরেক হিসেবে দেখা গেছে বজ্রপাতে নিহতের প্রায় 70 ভাগই কৃষক। বজ্রপাতের সময় খোলা মাঠে কৃষিকাজ, হাওরে মাছ ধরা, বৈদ্যুতিক খুঁটি কিংবা বড় গাছের নিচে দাঁড়ানো বেশি ঝুঁকিপূর্ণ। বজ্রপাত ও বজ্র ঝড় থেকে বাঁচার জন্য পূর্বাভাস পাওয়ার সাথে সাথেই দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার পরামর্শ আবহাওয়াবিদদের। টানা কয়েকদিন বজ্রঝড় সংঘটিত হচ্ছে, সুতরাং এই বজ্রঝড়ের আয়ুষ্কাল আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা। সুতরাং এই সময়টা আগাম সতর্কবার্তা পাওয়ার পাশাপাশি তারা যদি সচেতনতা অবলম্বন করে এবং বজ্রধ্বনি শোনার পর ঘরে অন্তপক্ষে 30 মিনিট অপেক্ষা করে, খোলা মাঠে না থাকে, গাছের নিচে না থাকে, জলাশয়ে না থাকে, আগাম সতর্কবার্তা মানার সাথে সাথে এই সব সামাজিক সচেতনতা যদি তারা মেনে চলে, তাহলে এই যে বজ্রপাতজনিত যে মৃত্যুর হার তা বহুলাংশে কমিয়ে আনা সম্ভবপর হবে। আরেক আতঙ্ক পাহাড় ধস, কারণ এখনও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস বহু পরিবারের। ভারী বা অতি ভারী বৃষ্টিতে যে কোনো সময় পুনরাবৃত্তি ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনার। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত কিংবা পাহাড় ধসের মতো দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সমন্বিত পদক্ষেপের বিকল্প নেই। কিভাবে আমরা এটা থেকে রক্ষা পাবো বা পরিত্রাণ পাবো বা সুরক্ষিত হবো, এইগুলো জিনিসগুলো আমাদের কিন্তু নাই। জনসচেতনতার অংশ হিসাবে একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন এবং ড্রিল যেটাকে আমরা বলি, সেটা খুবই অপরিহার্য। স্কুল থেকে শুরু করে প্রতিটা কমিউনিটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এটা করতে হবে। বজ্রপাত কমাতে তালগাছ রোপণ কিংবা বজ্র নিরোধক দণ্ড স্থাপনের মতো কার্যক্রম এগিয়ে নিতে জোরদারের তাগিদ বিশেষজ্ঞদের। আর পাহাড়ি এলাকা থেকে ঝুঁকিপূর্ণ বসতি নিরাপদ স্থানে স্থানান্তরের পরামর্শও তাদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় বেসরকারি ডিপো নীতিমালার তোয়াক্কা না করে প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কন্টেইনার ডিপো এবং টেন্ডার ছাড়াই বন্দরের জমি লিজ দেওয়ার অভিযোগ উঠেছে। নীতিমালা পরিবর্তন করে চট্টগ্রাম বন্দরের স্থাপনার পাশেই শাহ মজিদিয়া রহমানিয়া কন্টেইনার টার্মিনাল নামে একটি কন্টেইনার ডিপোকে নতুন করে অনুমোদন দেওয়ার ঘটনায় শুরু হয়েছে তোলপাড়। শুধু তাই নয়, অনুমোদন দেওয়ার সময় গোপন করা হয় টার্মিনালটির লাইসেন্স বাতিলের আবেদন ও ব্যাংক গ্যারান্টি ফেরত চাওয়ার তথ্য। একই কায়দায় বন্দরের জমি লিজ ও কন্টেইনার ডিপোর লাইসেন্স দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলেও। চট্টগ্রাম বন্দরের চাপ কমাতে 1996 সালে বেসরকারি কন্টেইনার ডিপোর যাত্রা শুরু হয়। এগুলো নির্মাণের সময় ছিল না কোনো ধরনের নীতিমালা। 22টি অফডক বন্দরের রপ্তানি পণ্যের প্রায় 95% হ্যান্ডলিং করে। সবশেষ 2025 সালে শাহ মজিদিয়া রহমানিয়া কন্টেইনার ডিপোর অনুমোদন দেয় অফডকের সংখ্যা দাঁড়ায় 23টিতে। নীতিমালা অনুযায়ী বন্দর এলাকার 20 কিলোমিটারের মধ্যে অফডক স্থাপনের সুযোগ নেই, কিন্তু শাহ মজিদিয়া রহমানিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ হয়েছে বন্দরের পাশেই। এছাড়া অধিকাংশ অফডক স্থাপন করা হয়েছে বন্দরের খুব কাছেই। 2002 সালে শাহ মজিদিয়া রহমানিয়া কন্টেইনার ডিপোকে বেসরকারি ডিপো হিসেবে খালি কন্টেইনার অপারেশনের অনুমোদন দিয়ে বন্ড লাইসেন্স দেয় কাস্টমস। সে সময় ডিপোটি স্থাপনে অনাপত্তি দেয় নৌ পরিবহন মন্ত্রণালয়। অনুমোদন পেলেও ওই সময়ে ডিপো পরিচালনার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না প্রতিষ্ঠানটির। পরে 2005 সালের আগস্টে ডিপোটির বন্ড লাইসেন্স সাসপেন্ড করা হলে 2014 সালে কাস্টমসের কাছে ব্যাংক গ্যারান্টি ফেরত চায় প্রতিষ্ঠানটি। 2015 সালের 31 মে ডিপোটি পুনরায় চালুর আবেদন করা হলে প্রায় 10 বছর তা সুরাহা হয়নি। এরপর 2025 সালের 16 জানুয়ারি ইয়ার্ডটি সিমেন্ট ক্রসিং এলাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই স্থানান্তরের জন্য এনবিআরে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে এনবিআর মতামত চাইলে প্রতিষ্ঠানটির পক্ষে তথ্য গোপন করে প্রতিবেদন দেয় চট্টগ্রাম কাস্টমসের তদন্ত কমিটি। 2025 সালে নীতিমালার ধারা রহিত করে পূর্ব পতেঙ্গা মৌজায় টার্মিনালটি স্থানান্তরের অনুমোদন দেয় এনবিআর। 2025 সালের 27 নভেম্বর ডিপোর অনুমোদন দেয় চট্টগ্রাম কাস্টম হাউস থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির রিপোর্টের
পরিপ্রেক্ষিতে সকল যোগ্যতা এবং শর্ত নিরূপণ করেই মূলত লাইসেন্সটা প্রদান করা হয়ে থাকে। কোনো এলিগেশন এসে থাকে অবশ্যই সেটি খতিয়ে দেখবে। 2025 সালের 21শে সেপ্টেম্বর স্থানান্তরিত স্থানে 10.06 একর জমিতে বেসরকারি ডিপো পরিচালনার অনাপত্তি দেয় বন্দর। দরকার হচ্ছে গিয়ে পোর্টের স্ট্রেস রিলিজ করা। এখন সেটার জন্য আমরা ডেফিনেটলি রুলসের ভিতরে থেকেই করব। এখন এখানে মিনিস্ট্রি এবং কাস্টমসের পারমিশনের পরেই আমরা দিয়েছি। তবে শাহ মজিদিয়া রহমানিয়া কন্টেনার ডিপো কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার পরে আবার আমাদেরকে বড় লাইসেন্সটা রিনিউ করে 15 একর বা 20 কিলোমিটারের ভিতরে এগুলো কিন্তু অলরেডি আছে, হ্যাঁ, যেগুলো স্থাপিত হয়ে গেছে বা পুরাতন লাইসেন্স, এটার ক্ষেত্রে এটা আসলে প্রযোজ্য না। নতুন যারা ডিপো স্থাপন করবে সেই ক্ষেত্রে এই শর্তগুলি প্রযোজ্য। 2021 থেকে 2025 সাল পর্যন্ত প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে প্রায় 70.66 একর জমি বরাদ্দ দেয় বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান নৌ পরিবহন মন্ত্রী। শুধু চট্টগ্রাম পোর্ট না, বাংলাদেশে যেভাবে জনগণের অর্থের অপচয় হয়েছে, প্রকল্পের নামে অপব্যবহার হয়েছে, দুর্নীতি হয়েছে, প্রত্যেকটাই সরকার খতিয়ে দেখছে। এটা বন্দর চেয়ারম্যান সহ বন্দরের যারা অথরিটি তারা দুর্নীতির আশ্রয়ে কাজটি করেছে, এটা বাতিল করা দরকার এবং যারা অবৈধভাবে দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা দরকার। প্রভাবশালীদের চাপে বন্দরের কাছে ডিপোগুলো গড়ে তোলায় বন্দরের কার্যক্রম, সক্ষমতা ও নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি তৈরি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ভালো ফলনের পর ধানের সরকারি দাম বেশি হলেও খোলা বাজারে কম হওয়ায় চিন্তায় কৃষক। সরকারি দামের রাজনৈতিক নেতা, ফরিয়া আর ব্যবসায়ীদের লাভ দেখছেন তারা। নানামুখী হস্তক্ষেপের শঙ্কায় সরকারকে ধান দিতে আগ্রহ হারাচ্ছে কৃষক। এদিকে কৃষকের কাছ থেকে ধান কিনে তা চাল তৈরি করে কেজিতে 4 থেকে 6 টাকা বেশিতে বিক্রির আশা মিল মালিকদের। কুষ্টিয়ার বাড়ি বাড়ি এখন সোনালী ধান তোলায় ব্যস্ত কৃষক। বড় মৌসুমে ধানের ফলন ভালো হয়েছে। গত বছরের তুলনায় খোলা বাজারে মন প্রতি 250 থেকে 300 টাকা কমে বিক্রি হচ্ছে। এবার সরকারিভাবে ধানের দর 36 টাকা কেজি ঘোষণার পরও খোলা বাজারে দাম কম। এ পরিস্থিতিতে কৃষকের ধান কম দামে কিনে চাল তৈরি করে বাড়তি লাভের সুযোগ তৈরি হয়েছে মিলারদের। আর সরকারি গুদামে ধান সরবরাহ করে কিছুটা লাভের আশা তৈরি হলেও রাজনৈতিক নেতা আর ব্যবসায়ীদের হস্তক্ষেপের শঙ্কায় কৃষক। কম দামে ধান কিনে বেশি দামে চাল বেচছে, আর আমরা এই খাইটি খুইটি দেখা যাচ্ছে আমার ওই কিছুই থাকতে চাচ্ছে না। আমাদের জন্য কোনো লাভ নাই, সেটা সরকারি কর্মকর্তাদের জন্য লাভ, আমাদের জন্য কোনো লাভ হয় না। একদিন ধান দিয়ে 4 দিন টাকার জন্য ঘুরতে হয়, তাহলে আমাদের ওই দরকারটা কি? খোলা বাজারে মোটা জাতের ধানের মন 850 থেকে 900 টাকায় কিনছেন মিলাররা। এই ধান থেকে চাল তৈরিতে খরচ হচ্ছে 42 থেকে 43 টাকা, আর এই চাল 49 টাকা কেজি দরে বিক্রির সুযোগ দেখছেন মিলাররা। সরকারি দামে খুশি তারা। 36 টাকা ধান, 49 টাকা চাল, হ্যাঁ, তো আমার জানা মতে সবার লেগে ভালো হবে। মিলারদেরকে যে 49 টাকা রেট দিছে, এটা গতবারে এই রেটই ছিল। আশা করা যায় যে আমরা মিল মালিক যারা আছি আমরা এই রেটেই চাল দিতে পারবো এবং আমাদের এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। খাদ্য বিভাগ বলছে কৃষকের কাছ থেকে ধান কিনতে ব্যাপক পরিসরে কাজ শুরু করেছেন তারা। আর প্রকৃত চাষি যেন গুদামে ধান দিতে পারে সে লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। ধান কেনার ক্ষেত্রে তো আমাদের যে পদ্ধতিগুলো আছে সবগুলো পদ্ধতি আমরা মেনে চলেও এবং সেটা এনশিওর করার চেষ্টা করব যেন যে সকল আগ্রহী কৃষক আছে তারা যেন আমাদের এলএসডিতে এসে কোনো ধরনের বেগ না পেয়ে তারা যেন ধানটা আমাদের কাছে সরবরাহ করতে পারে। কৃষক যাতে ধান বিক্রি করতে পারে, আমরা সেইভাবে আমাদের এই তালিকা সুন্দরভাবে প্রস্তুত করার চেষ্টা করছি। প্রকৃত কৃষক শনাক্ত করে এই তালিকাটা তৈরি করবেন তারা। চলতি বড় মৌসুমে কুষ্টিয়ায় 3600 মেট্রিক টন ধান ও প্রায় 40,000 মেট্রিক টন সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3রা মে কৃষকদের কাছ থেকে ধান ও 15ই মে মিলারদের কাছ থেকে চাল কেনা শুরু করবে সরকার। ডিবিসি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ শহরে চলা ইজি বাইকের নাম্বার প্লেট ডিজিটাল করার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। পাশাপাশি চালকের জন্য থাকবে আইডি কার্ড। উদ্যোগ বাস্তবায়ন হলে অবৈধ ইজি বাইক কমবে, নিরসন হবে যানজট, আশা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের। নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বিবি রোড। সকাল থেকে রাত পর্যন্ত যানজটে স্থবির থাকে সড়কটি। বর্তমানে প্রায় 18,000 অনুমোদিত ইজি বাইক চলছে শহরে, তবে নাম্বার প্লেট নকল করে চলছে সমপরিমাণ ইজি বাইক। তাতে যানজট বেড়েছে কয়েক গুণ, সাথে ভোগান্তিও।
এ অবস্থায় পুরনো বাতিল করে নতুন লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাসিকের নতুন প্রশাসক। নকল ঠেকাতে নম্বর প্লেট হবে ডিজিটাল, পাশাপাশি এক ব্যক্তি যাতে একাধিক গাড়ির অনুমোদন নিতে না পারে সেজন্য থাকবে চালকদের লাইসেন্স। লাইসেন্স যত্রতত্র দেওয়া হবে না, শুধু যার লাইসেন্স থাকবে সেই সিটি কর্পোরেশন এলাকায় আপনার এই গাড়ি চালাতে পারবে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে দ্রুত কার্যকরের আহ্বান বাসিন্দাদের। যদি ইজি বাইকগুলোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে যদি নিয়ে আসা যায়, যদি একটা শৃঙ্খলার মধ্যে যদি নিয়ে আসা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে জ্যামজটের যে সমস্যাটা আছে সেটা অনেকাংশে এটা হচ্ছে আপনার লাঘব হবে বলে হচ্ছে আমি মনে করি। চালানেরই ভালো না, দেখা যায় বিভিন্ন ছেলেপেলেরা আছে দেখা যায় চালাইতে পারে না, এই অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, এটা হইব না। যেটা বৈধ থাকে ওটা তো মনে করেন শহরে চলতে পারে, কিন্তু অবৈধ লেগে তো চালাই যায় না, এই যে গিয়া জামে পড়ে থাকবে। তবে নতুন নম্বর প্লেট দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক বললেও গাড়ি কমানোর সিদ্ধান্তে নাখোশ ইজি বাইক মালিক সমিতি। কিনতে পারবো, বেচতে পারবো, সেক্ষেত্রে আবার কেউ নাম পরিবর্তন করতে পারবে। নাম পরিবর্তনের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের একটা ফি নির্ধারণ দেওয়া আছে, সেটা করা যাবে। এই ব্যবস্থা কার্যকর হলে যানজট কমে আসবে বলে প্রত্যাশা নাসিক প্রশাসকের। নাগরিকরাও যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, একটা যানজট মুক্ত শহরে পরিণত করতে পারি এবং নারায়ণগঞ্জ শহরটাকে চকচকে ঝকঝকে করতে পারি। যে কোনো মূল্যে এই উদ্যোগ বাস্তবায়নের কথা জানালেন তিনি। সাবিত আল হাসান, ডিবিসি নিউজ, নারায়ণগঞ্জ।